জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তেই তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্বয় কর্মকার। রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে কমলাপুর সহ বেশিরভাগ স্টেশন থেকেই দেরিতে ছাড়ছে অধিকাংশ ট্রেন। এতে বিপাকে পড়েছেন রেলযাত্রীরা। কর্তৃপক্ষ বলছে জটিলতা কাটিয়ে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে 2 দিন সময় লাগবে। সকাল 6টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে কমলাপুর থেকে রেল চলাচল শুরু হয়। তবে কোনো কোনো ট্রেন 2 ঘন্টা পর্যন্ত দেরিতে ছাড়ে। এছাড়াও ঢাকায় পৌঁছাতে না পারায় বুড়িমারি ও জয়ন্তী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। তবে সকাল থেকে স্টেশনে সব ধরনের টিকিট বিক্রি স্বাভাবিক রয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, ইঞ্জিনজনিত সমস্যা ও ট্র্যাক ব্যালেন্সের কারণেই বিলম্বিত হচ্ছে ট্রেন যাত্রা। একদিনের কর্মবিরতিতে শুধু ঢাকা রেল স্টেশনের 1,20,00,000 টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। সকাল 6টার ট্রেন এখন বাজতেছে প্রায় 8:30টার মতন, এখন পর্যন্ত কিন্তু ছাড়ে নাই। এখন বলতেছে 5 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, 6 নাম্বার। তাহলে আমরা যে ঘোরাঘুরি করতেছি এটার ড্রাইভারটা কে নেবে? ট্রেনের কাছ দিয়ে তো আর ভ্যান দিতে হবে না। এটি আমরা তো যাতে দ্রুত যাইতে পারি সেজন্যই তো আমাদের ট্রেনটার প্রয়োজন। সরকারের উচিত আসলে গণপরিবহনে এই ধরনের ঝামেলা সৃষ্টি না করা এবং যাত্রীদের ভোগান্তিতে না ফেলা। 2:30 ঘটিকার পরে আমরা জানতে পারছি যে ওনারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। সেই মোতাবেক ওনারা কর্মক্ষেত্রে ফেরত এসেছেন এবং স্বাভাবিক কার্যক্রম করবেন। তো ওনাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার পর আমাদের ইঞ্জিনগুলো সেরে যে ইঞ্জিনগুলো ছিল, ইঞ্জিনগুলো ট্রেনে আসার জন্য কিছু প্রসিডিউর থাকে। এই প্রসিডিউরের কারণে মূলত কিছু লেট হয়েছে। বরিশালে হাফ ভাড়া নিয়ে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13 রুটের বাস চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে রূপাতুলি টার্মিনালে ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীদের। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের গন্তব্যে রওনা দিতে হয়েছে বিকল্প পথে। এ কারণে সিএনজি, অটো রিকশায় গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। মঙ্গলবার বিকেলে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্ব ও বাস ভাঙচুরের প্রতিবাদে বুধবার সকালে ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। তাদের দাবি, শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে বিভিন্ন সময় সৃষ্টি হয় বাকবিতণ্ডা, যাতে মারধরের শিকার হতে হয় চালক সহ কর্মচারীদের। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা। এর আগে এই ইস্যুতে মঙ্গলবার রাতে প্রায় 3 ঘন্টা বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। জালকাঠি যাবো আর কি, আসছে দেখি গাড়ি বন্ধ। কি কারণে কি বন্ধ হয়েছে তা আমি জানি না। আমি প্রত্যেক দিনই সকালবেলা 8:30 8টার বাসে গিয়ে অফিস ধরি, কিন্তু আজকে বাসা থেকে জানতাম না যে বাস বন্ধ। এসে শুনতেছি যে হঠাৎ করে বাস বন্ধ। এখন বাসের ধর্মঘটের জন্য আমাদের সাধারণ যাত্রীদের তো অনেক হয়রানি হচ্ছে, ভাড়া ডাবল, সেটা তো সমস্যা আছেই। এখন সিএনজিতে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। এই ছোট ছোট গাড়িতে তো চলতে কষ্ট হয়, আমাদের অনেক রিস্ক নিয়ে চলতে হয়। আমরা আমাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় যাব না, কারণ আমরা এমনি আমাদের লাঞ্ছনা গঞ্চনার শেষ নেই। কেননা আমরা যে সবাই শিক্ষিত তাও না, আমাদের যদি শিক্ষার হার বেশি থাকতো তাহলে এই সেক্টরে আমরা আসতাম না। পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্ত বিডিআর সদস্যদের মুক্তিতে উদ্বেগ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য ও সাবেক সেনা কর্মকর্তারা। সকালে মহাখালীতে রাওয়া কনভেনশন হলে সংবাদ সম্মেলনে তারা বলেন, অভিযুক্তরা নিজেদের যেভাবে নির্দোষ দাবি করছেন তা জাতির বিবেচনা করা উচিত। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি কোনো অপরাধী যেন পার না পায় তা নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে শহীদ সেনা সদস্যদের সন্তানরা 36 ঘন্টা পর কিভাবে জিম্মি অবস্থা থেকে বেরিয়ে আসেন সেই স্মৃতিচারণ করেন। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হয় তাহলে শহীদদের কে বা কারা হত্যা করলো সে প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে। তারপর আমাদের আসলে এটাই অপরাধ। ঢালাওভাবে এমনকি হত্যাকারীদেরকেও ছেড়ে দেওয়ার জন্য যে আবেদনগুলো তুলে আসছে সেগুলা যেন সত্যি সত্যি না হয়, সেই শঙ্কায় কিন্তু আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। একটা মানুষ যদি কিনা তারা বন্দুক ধরে তাহলেই সেটা মিউটিনি, তাহলেই সেটা বিদ্রোহ। এবং শুধু যদি বিদ্রোহ হতো, শুধু যদি এমনটা হতো যে তারা 7 বছর জেল খেটেছে, তা তো না।
তারা খুন করেছে, তারা হত্যা করেছে। তারা কেউ প্রতিবাদ করে নাই, এটা অবশ্যই সত্য। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি শহীদ হয়েছেন, এটাও সত্য। ভেতরে যারা ছিল তারা শুধু প্রতিবাদ করে নাই, এটা তাদের অপরাধ না। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। সেদিনের অপরাধ একমাত্র খুন করা না, সেদিনের অপরাধের সাথে অনেক কিছু ছিল। অনেকে বলে যে প্রি প্ল্যান্ড এই অফিসারকে মারবে, ওই অফিসারকে মারবে। নো, ইট ওয়াজ অফিসার্স কিলিং অনলি। মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে 3 দিন, বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম 4 দিন এবং মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ 4 দিনের ও ধানমন্ডি হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকতকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক সচিব মুহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাদের ঢাকার আদালতে হাজির করা হলে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজারুল ইসলাম আদালত। চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মেয়র আনিসুল হকের বিরুদ্ধে আতিকুল ইসলামের বিরুদ্ধে 4 দিন এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 3 দিন এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি তানভীর আহমদ সৈকত তার বিরুদ্ধে 4 দিন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ তার বিরুদ্ধে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। জুলাই বিপ্লবের আহত 6 জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 22 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে 6 জনকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে। যে 6 জনকে পাঠানো হচ্ছে এর মধ্যে 3 জন সিএমএইচ ও 3 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে তাদেরকে নেওয়া হচ্ছে। সিএমএইচে চিকিৎসাধীন 3 জন হলেন মোহাম্মদ ইসরাফিল, রোমান ঢালি ও তাসিন হোসেন। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ রাজীবের অপারেশনের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকেও পাঠানো হচ্ছে থাইল্যান্ডে। আহতদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্য উপদেষ্টা, ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। দাবি মেনে নিতে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দিয়েছেন খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। শুরু হয়েছে ডিপোগুলোর তেল সরবরাহের কাজ। টানা 3 দিন ডিপোগুলো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় বুধবার সকালে বিভিন্ন জেলা থেকে আসা লরিগুলো ভিড় করেছে পদ্মা মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির ডিপোর সামনে। বিভাগীয় শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে প্রশাসনের বৈঠকের পর কর্মবিরতি স্থগিত করেছেন শ্রমিকরা। কর্মবিরতি স্থগিতের খবরে স্বস্তি ফিরে এসেছে পেট্রোল পাম্প ও বিভিন্ন যানবাহন চালকদের মধ্যে। গত রোববার নাশকতা মামলায় আটক করা হয় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে। তার মুক্তির দাবিতে টানা 3 দিনের কর্মবিরতিতে যায় শ্রমিকরা। 5 আগস্ট সৃষ্টির মূল কারণ দুর্নীতি, তাই দুর্নীতি কমিয়ে আনতে প্রত্যেকের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের 170তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করা হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দুদকের প্রথম গণশুনানি। এই গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগ কুমিল্লার সব সরকারি দফতরের প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। শুনানিতে 4টি বুথে সেবা বঞ্চিতরা 139টি অভিযোগ উত্থাপন করেন। আজকে এই যে 5ই আগস্ট ঘটলো কিংবা বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে, এগুলোর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার আমরা লালন করি এবং আমরা যত ধরনের অবিচার হাত দিই না কেন, প্রত্যেকটা অবিচারের পেছনের যে সিড, যে বীজ, সেটা হচ্ছে দুর্নীতি।
তাহলে আমাদের সমাজের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি, যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হোক। দেখছেন এখন চারদিক। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। আইজিপি আরও বলেন, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে ইজতেমা আয়োজন করা হচ্ছে। বিভিন্ন থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার হয়নি। সামাজিকভাবে নানা ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে। সব বিষয় বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ় করা হয়েছে। পাশাপাশি ইজতেমার প্রথম পর্বে আয়োজক কমিটির 10,000 স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। এ সময় আইজিপি তাবলিগের বিবদমান 2 গ্রুপের মধ্যে কোনো দ্বন্দ্ব কিংবা মতপার্থক্য নেই দাবি করে উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে ইজতেমা করবে বলে আশা প্রকাশ করেন। অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি, আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন চারদিক। ভারতের উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলায় অমৃত স্নান করতে গিয়ে পদদলিত হয়ে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত ভক্ত অনুরাগী। এই ঘটনার পর তীর্থযাত্রীদের অমৃত স্নানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভক্তদের প্রচণ্ড ভিড়ের কারণে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি স্নান। আয়োজক কমিটি জানায়, স্থানীয় সময় বুধবার ভোর থেকে কুম্ভ মেলা প্রাঙ্গণে আসতে থাকেন ভক্তরা। এতে প্রায় 10 কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত লোক সমাগমে শ্বাসরোধ হয়ে অনেক অসুস্থ হয়ে পড়েন। আহত 30 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক টি-20তে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিলক ভার্মা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে আউট হওয়ার আগে করেছেন টানা 336 রান। মাঝে ছিল 2 সেঞ্চুরি ও 1 50-র ইনিংস। তাতে ভেঙেছে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের 271 রানের রেকর্ড। 2023 সালে পাকিস্তানের বিপক্ষে 4 ম্যাচে এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 1 ম্যাচে অপরাজিত থেকে 271 রান করেছিলেন চ্যাপম্যান। আর 336 রান করার পথে তিলক ভার্মা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে। তিনিও খেলেছেন 5 ম্যাচ। 3-এ থাকা শ্রেয়াস আইয়ার এবং অ্যারন ফিঞ্চ দুবার আউটের আগে করেছেন 240 রান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।